Assalamu alaikum viewers, this is Mahdi Hassan and you are watching Technical Mahi. HTML CSS কোর্স ফর বিগিনার্স এর পার্ট 8 এ আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা তিনটি বিষয় শিখব। এক নম্বরে কিভাবে আইডি বসাতে হয়। তো আমরা গত পর্বে আইডি নিয়ে আলোচনা করেছিলাম অল্প কিছু, যে ক্লাসের পরিবর্তে আমরা আইডিও ব্যবহার করতে পারি। তবে আইডি এবং ক্লাসের মাঝে কিছু পার্থক্য রয়েছে, কিছু ব্যবধান রয়েছে। এরপর 2 নম্বরে আমরা দেখব এক্সটার্নাল সিএসএস কিভাবে লিখতে হয়, এবং 3 নম্বরে আমরা দেখব HTML ট্যাগ অর্থাৎ ডিভ, এই ট্যাগটি কিভাবে ইউজ করতে হয়, এই ট্যাগের কাজ কি, এই ট্যাগটি নিয়ে একটি বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটা বুঝতেই পারছেন আপনারা একটু লম্বা হবে। তো চলুন সময় না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব কিভাবে এক্সটার্নাল সিএসএস লিখতে হয়। তো এক্সটার্নাল সিএসএস এর নাম শুনে আপনারা বুঝতে পারতেছেন যে এক্সটার্নাল সিএসএস আসলে HTML এর ভিতরে হবে না। এক্সটার্নাল মানে যেহেতু বাইরে, তাই HTML ফাইলটার বাইরে আলাদা ফাইল ক্রিয়েট করে তারপর এক্সটার্নাল সিএসএস লেখা হবে। যেমন আমি অলরেডি একটি HTML ফাইল ক্রিয়েট করেছি। এটাকে যদি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি, তাহলে এখানে আমি জাস্ট সুন্দরভাবে ফাইলটাকে স্ট্রাকচারটা সাজাইছি এবং হেডের ভিতরে শুধুমাত্র একটা টাইটেল দিছি, HTML CSS কোর্স ফর বিগিনার্স পার্ট 8। এখানে যদি আমি একটি ছোট করে হেডিংও দিয়ে দিই, যেমন আমি একটি H দিলাম, H1 ট্যাগ ইউজ করলাম। এখানে আমি H1 ট্যাগ ইউজ করে এখানে আমি লিখলাম পার্ট 8। লিখে যদি ফাইলটাকে সেভ করে আমি জাস্ট ফাইলটাকে ব্রাউজারে ওপেন করি, তাহলে আমরা দেখতে পারবো যে এই একদম উপরে এখানে আমাদের টাইটেলটা চলে এসেছে, HTML CSS কোর্স ফর বিগিনার্স পার্ট 8, এবং ছোট্ট একটি হেডিং এসেছে পার্ট 8 এর। তো দ্যাটস ইট। তো এক্সটার্নাল সিএসএস মানে আমরা ইন্টারনাল সিএসএস দেখেছি, যেটা হেড ট্যাগের মাঝখানে মূলত লেখা হয়। আমরা ইনলাইন সিএসএস দেখেছি, যেটা ডাবল ট্যাগ বা ট্যাগের ভিতরে লেখা হয় অ্যাট্রিবিউট ইউজ করে। আজকে আমরা দেখব এক্সটার্নাল সিএসএস কিভাবে লিখতে হয়। তো এক্সটার্নাল সিএসএস মানেই HTML এই ফাইলের ভিতরে সিএসএসটা হবে না, সিএসএসটা হবে এই ফাইলটার বাইরে। তো বাইরে কিভাবে সিএসএস লিখব? বাইরে সিএসএস লেখার জন্য এখানে যেভাবে আমরা HTML ফাইল ক্রিয়েট করেছি, ঠিক তেমনইভাবে আমাদেরকে আলাদা একটি সিএসএস ফাইল ক্রিয়েট করতে হবে। এখানে আমি সেম প্রসেসে যেভাবে HTML ফাইল ক্রিয়েট করেছিলাম, সেম প্রসেসে একটি টেক্সট ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করলাম। এরপর এর নাম দিব স্টাইল। যেহেতু সিএসএস দিয়ে শুধুমাত্র স্টাইলের কাজই করা হয়, এর জন্য সিএসএস ফাইলের নাম অধিকাংশ সময় স্টাইল থাকে। এরপর এক্সটেনশনটা আমি চেঞ্জ করে সিএসএস করে দেব, স্টাইল ডট সিএসএস। নামটা খুব ভালোভাবে মনে রাখবেন, স্টাইল ডট সিএসএস। এখানে আপনি স্টাইলের পরিবর্তে আপনার নামও দিতে পারেন, যেমন মাহাদি ডট সিএসএস, মাহিম ডট সিএসএস, আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন। তবে স্ট্যান্ডার্ড হলো এটাই, সহজের জন্য স্টাইল ডট সিএসএস নামটা দেওয়া। তো আমি এখানে ফাইলটা ক্রিয়েট করে ফেললাম। ক্রিয়েট করে ফেলার পর এই ফাইলটাকে আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করে নিব। ইটস ওকে। তো আমাদের সিএসএস ফাইলটা হয়ে গেছে। এখন আমরা এই প্রথম ফাইলে শুধু HTML লিখব এবং দ্বিতীয় ফাইলটাতে শুধু সিএসএস লিখব। এখন ব্রাউজার কিভাবে বুঝতে পারবে যে এই ফাইলের বাইরে আরেকটি ফাইলের মধ্যে সিএসএস লেখা আছে? সেই সিএসএস এ আমাদের এই ব্রাউজারটাকে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া হয়েছে, এবং সেই স্টাইলগুলো ধরে নিয়ে সেই স্টাইলগুলোকে প্রয়োগ করতে হবে। এই জিনিসটা ব্রাউজার কিভাবে বুঝবে? এটা বোঝানোর জন্য ব্রাউজারকে বলে দিতে হবে যে আমাদের HTML ফাইলের সাথে যে আলাদা একটি CSS ফাইল আছে, সেই CSS ফাইলে আমরা আমাদের এই HTML ফাইলের স্টাইলের কোডগুলো সেখানে লিখেছি। তো এটা আমরা কিভাবে বলবো? এটা বলার জন্য, এটা ব্রাউজারকে বলে দেওয়ার জন্য আমাদেরকে একটি ট্যাগ ইউজ করতে হবে, তার নাম হলো লিঙ্ক। এটা একটি সিঙ্গেল ট্যাগ, আমি বলে রাখি। এরপর লিঙ্কটা নেওয়ার পর আমাদেরকে এখানে একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটের নাম হলো REL, রেল।
এই অ্যাট্রিবিউট দ্বারা উদ্দেশ্য হলো রিলেশন, অর্থাৎ আমরা যে সিএসএস ফাইলটাকে এই এসটিএমএল ফাইলের সাথে লিঙ্ক আপ করতেছি সেই সিএসএস ফাইলের এসটিএমএল ফাইলের সাথে রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে স্টাইল শিট। স্টাইল শিট অর্থাৎ আমরা ওই সিএসএস ফাইলটাকে এসটিএমএল ফাইলকে স্টাইল দেওয়ার জন্য লিঙ্ক আপ করতেছি, এটাই হচ্ছে তাদের রিলেশন। এরপর আমাদেরকে লিখতে হবে href অর্থাৎ হাইপার রেফারেন্স, কোথা থেকে ফাইলটাকে আমরা লিঙ্ক আপ করাইতেছি, ফাইলের অ্যাড্রেসটা দিতে হবে। এক্ষেত্রে যেহেতু সিএসএস ফাইলটা আমাদের এসটিএমএল ফাইলের সাথে আছে, তাই আমাদেরকে শুধু লিখে দিতে হবে সিএসএস ফাইলের নামটা। আমি এখানে লিখে দিচ্ছি স্টাইল ডট সিএসএস, দ্যাটস ইট। এখন কিন্তু আমাদের এই সিএসএস ফাইলটা এসটিএমএল ফাইলের সাথে লিঙ্ক আপ হয়ে গেছে। এখন কিভাবে লিঙ্ক আপ হয়েছে এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় হচ্ছে, এখানে আমরা h1 এ একটি ক্লাস ইউজ করি, ক্লাস। এখানে ক্লাস দিলাম হেডিং। এখন আমি চলে যাচ্ছি এই ফাইলটাকে সেভ করব। এখন আমি চলে যাব আমাদের সিএসএস ফাইলে, এবং এখানে যেভাবে আমরা ক্লাস উল্লেখ করে স্টাইল দিতাম আগে সিএসএস এ, ঠিক সেভাবেই, অর্থাৎ ডট দিয়ে আমরা ক্লাসের নামটা লিখব। এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, কোনো ধরনের সিএসএস ফাইলের ভিতরে কোনো ধরনের এসটিএমএল ট্যাগ ইউজ করার প্রয়োজন নেই। যেমন আমরা যখন ইন্টারনাল সিএসএস লিখেছি, তখন কিন্তু আমরা স্টাইল ট্যাগ ইউজ করেছি, দুটি ডাবল স্টাইল ট্যাগের মাঝখানে কিন্তু আমরা আমাদের সিএসএস কোড লিখেছিলাম। কিন্তু এখানে যেহেতু পুরো ফাইলটাই সিএসএস ফাইল, এটা আমি আগেই ব্রাউজারকে ইনশিওর করে দিয়েছি এই ফাইলের এক্সটেনশনের মাধ্যমে, তাই এখানে আর নতুন করে বলে দেওয়ার কিছু নাই যে এখানে আমরা স্টাইল বা সিএসএস লিখতেছি। ব্রাউজার অলরেডি বুঝে গেছে যে এখানে সিএসএসই লেখা হচ্ছে। তো আমরা আরেকবার চেক করে নিব যে এখানে আমাদের ক্লাসের নাম হেডিং এবং এইখানে ক্লাসের নাম হেডিং বানান ঠিক আছে কিনা, সবকিছু মিল আছে কিনা। অধিকাংশ ক্ষেত্রে বিগিনারদের ক্ষেত্রে এই ধরনের ভুলগুলা বেশি ঘটে, যে বানানগুলো ভুল করে ফেলে, এরপর কোনোভাবেই মিলাইতে পারে না, বারবার প্রশ্ন করে ভাইয়া এটা তো মিলতেছে না, আমার তো হইতেছে না। তো বানানগুলো অবশ্যই আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে বানানগুলোর প্রতি। এরপর আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করে এখানে একটা কালার দিব। আমরা টেক্সটকে একটি কালার দিয়ে দিই। আমি এখানে ব্লু দিলাম, ব্লু দিয়ে থার্ড ব্র্যাকেট ইউজ করে আমি ফাইলটাকে সেভ করে দিলাম। এরপর আমি আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করব। তো দেখতে পাচ্ছেন আপনারা, স্টাইল এক্সটার্নাল সিএসএস কিন্তু আমাদের HTML এ পাওয়া শুরু করেছে, কালারটা ব্লু হয়ে গেছে। তো এইভাবে আমরা এক্সটার্নাল সিএসএস লিখব, অর্থাৎ কালারিং এর যত কিছু আছে আমরা আলাদা একটি ফাইল ক্রিয়েট করে সেখানে লিখব। স্টাইলের যত ব্যাপার স্যাপার আছে, অর্থাৎ যাবতীয় সিএসএস আমরা একটা ফাইলে লিখব, আর যাবতীয় HTML মূল কন্টেন্টগুলো সেগুলো আমরা আরেকটা ফাইলে লিখব। তো কালকে আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে আইডি দিতে হয় সেটা দেখাবো। আইডি দেওয়ার প্রসেস একদম সেম, শুধু এখানে ক্লাস অ্যাট্রিবিউট ইউজ না করে আমি শুধু আইডি নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করব, দ্যাটস ইট। এখন আমাদের এই হেডিং ক্লাসটা কিন্তু আর হেডিং ক্লাস নাই, হেডিং ক্লাসটা আইডি হয়ে গেছে। এখন আমি ফাইলটাকে যদি সেভ করি, সেভ করার পর যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখতে পারবো আমাদের এই সিএসএস এ লেখা কালার ব্লু, এই সিএসএসটা কিন্তু ব্রাউজার পাইতেছে না। কেন পাইতেছে না? কারণ আমরা এই সিএসএস এর মধ্যে হেডিংটাকে ক্লাস আকারে তুলে ধরছি। এই হেডিংটাকে আগে ডট ব্যবহার করলে ব্রাউজার এটা ধরে নেয় এটা কোনো ক্লাস। যেহেতু এখানে আমরা কোনো ক্লাস ইউজ করি নাই, তো সুতরাং এই ক্লাস আর এখানে আইডির সাথে ব্রাউজার ম্যাচ করতে পারতেছে না। সো এই সিএসএসটাকে আর ব্রাউজার অ্যাপ্লাইও করতে দিতেছে না HTML এর মাধ্যমে। তো সিএসএস একভাবে মেনশন করতে হয়, ক্লাসগুলো সিএসএস এর মধ্যে একভাবে মেনশন করতে হয়, আর আইডিগুলো
মেনশন করার নিয়মটা কিছুটা ভিন্ন। যেমন ক্লাসের ক্ষেত্রে আমরা ডট ইউজ করি, কিন্তু আইডির ক্ষেত্রে আমরা ডট ইউজ করব না, আমরা হ্যাশ ইউজ করব। এখন যদি আমি ফাইলটাকে সেভ করে ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখতে পারবো আমাদের হেডিংটা আবারও নীল হয়ে গেছে। তো আমরা যদি আইডি দেই, তাহলে আমাদেরকে আইডির নাম উল্লেখ করার পূর্বে হ্যাশ ইউজ করতে হবে। আর যদি আমরা ক্লাস দেই, তাহলে ক্লাসের নাম উল্লেখ করার আগে আমাদেরকে ডট ইউজ করতে হবে। এবং আইডি আমরা পুরো HTML ফাইলে একবারই ইউজ করতে পারবো। আর একটা ট্যাগের মধ্যে শুধুমাত্র একটাই আইডি দিতে পারবো, একাধিক আইডি দিতে পারবো না। পক্ষান্তরে আপনি যদি ক্লাস দেন, তাহলে একই ক্লাস আপনার HTML এর বিভিন্ন জায়গায়, আপনার যত জায়গায় খুশি তত জায়গায় আপনি ইউজ করতে পারবেন, এবং একটি ট্যাগকে আপনি একাধিক ক্লাস দিতে পারবেন। এটা হচ্ছে ক্লাসের একটা বেনিফিটস, যেটা আইডিতে পাওয়া যায় না। তবে আইডিরও আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আমাদের মেইন টপিক হচ্ছে ডিভ নিয়ে আলোচনা করা। হোয়াট ইজ ডিভ? তো আমরা এইচটা কেটে দিতেছি। ডিভ হচ্ছে একটি HTML ডাবল ট্যাগ। এই ডিভ খুবই, আমি আপনাদেরকে বলে রাখি, এই ডিভটা খুবই গুরুত্বপূর্ণ। HTML লেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ডিভটা। এই ডিভের আলোচনা গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও আলোচনাটা আমি আগে এর জন্য করি নাই, কারণ CSS ছাড়া এই ডিভটাকে আসলে বোঝানো পসিবল না। তো আমরা একটি ডিভ ট্যাগ নিছি, এবং এই ডিভ বলতে কি বোঝানো হয়? ডিভ ট্যাগটা নেওয়া হয় নির্দিষ্ট একটি এরিয়া নির্ধারণ করার জন্য। যেমন একটি বক্স, একটি নির্দিষ্ট এরিয়া, আমি এই ডিভটাকে যতটুকুর মধ্যে রাখবো, এই ডিভটার ভিতরে যত কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টটা এই ডিভের এরিয়ার ভিতরেই থাকবে, এর বাইরে যাবে না। চলেন সহজভাবে বুঝি। এই ডিভটাকে আমরা প্রথমে একটি ক্লাস দিয়ে নিব। আমি ক্লাস দিলাম বক্স ক্লাস দিলাম। এরপর ফাইলটাকে সেভ করে আমরা CSS এ গিয়ে লিখলাম ডট বক্স থার্ড ব্র্যাকেট, আমরা কালার দিলাম রেড, এরপর ইন করে দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এরপর ফাইলটাকে সেভ করলাম। সেভ করে যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, সরি কোনো জায়গায় আমাদের হয়তো মিস্টেক হয়েছে, আমরা বক্স দিছি, বক্সের ক্ষেত্রে কালার দিতে পারবো না। আমরা বক্সের ক্ষেত্রে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার। যেহেতু বক্স তো একটা, আমি আগেই বলেছি, বক্স একটা নির্দিষ্ট এরিয়া, এটা কোনো টেক্সট না, তাই এটার কোনো কালার পাবে না, তবে ব্যাকগ্রাউন্ড কালার দিলে সেটা পাবে। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড। এরপর ফাইলটাকে সেভ করে আমি ব্রাউজারটাকে রিফ্রেশ করব। তারপর হচ্ছে না, হয়তো আমরা কোনো জায়গায় ভুল করেছি, এর জন্যই হচ্ছে না, সরি ফর দ্যাট। আমাদের কালারটা আসলে এই জন্য পাচ্ছে না, কারণ আমরা যে ডিভটা নিছি, এই ডিভের ভিতরে কোনো ধরনের কন্টেন্ট নাই, এবং আমরা স্পেসিফিকলি ডিভের কোনো সীমারেখাও নির্ধারণ করে দেইনি। এই কারণে আসলে ডিভেরটা কোনো জায়গায় দখল করতেছে না। দ্যাটস ওয়াই ডিভের ব্যাকগ্রাউন্ড কালারটাও ব্রাউজারে শো করতেছে না। তো এটা সমাধান করার জন্য আমরা ডিভটাকে নির্দিষ্ট একটি এরিয়া দিব। কিভাবে এরিয়া দিব? যেমন ডিভটাকে আমরা একটি নির্দিষ্ট হাইট দিতে যাচ্ছি, তো আমরা এখানে হাইট দিতে পারবো এইভাবে। হাইট নামে একটি অ্যাট্রিবিউট আছে, হাইট। এই হাইট অ্যাট্রিবিউট ইউজ করে আমরা হাইট দিতে পারবো স্পেসিফিকলি। যেমন আমি এখানে 200 পিক্সেল হাইট দিতে চাচ্ছি, তো 200 পিক্সেল হাইট দিয়ে দিলাম। এরপর আমি এখানে ডিভের নির্দিষ্ট পরিমাণ উইথ নির্ধারণ করে দিতে পারবো। উইথ অর্থাৎ এটি কতটুকু মোটা হবে, আমি এখানে উইথ নির্ধারণ করে দেব 200 পিক্সেল। তো আমি এখানে 200 পিক্সেল হাইট দিলাম, 200 পিক্সেল উইথ দিলাম। তাহলে এখন বক্সটা, অর্থাৎ আমাদের ডিভের নির্দিষ্ট একটি এরিয়া হলো, নির্ধারণ করে দেওয়া হলো। তো এই নির্দিষ্ট এরিয়ার মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে, সেই ব্যাকগ্রাউন্ডে এখন ব্রাউজার লাল রং শো করবে। সরি, আমি এখানে কালারটা চেঞ্জ করে দিছি, ব্লু দিছি। তো আমরা যেটাই দিই, ডাজন্ট ম্যাটার।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বক্স অর্থাৎ এরিয়া চলে এসেছে। তো এটাই হচ্ছে মূলত ডিভ। আমাদের ওয়েবসাইটে এরকম অনেক জায়গা থাকবে যে এই নির্দিষ্ট এতটুকু মাঝখানের নির্দিষ্ট, আমি স্পেসিফিকলি বোঝাই, যেমন মাঝখানের নির্দিষ্ট এতটুকু একটি বক্স থাকবে, এই বক্সের ভিতরে কন্টেন্ট থাকবে, বাকি দুই পাশের জায়গাটা ফাঁকা থাকবে। তো এরকম অনেক সিচুয়েশন আসবে, এরকম অনেক কিছু করার প্রয়োজন হবে। তখন আমরা কি করব? তখন আমরা এই ধরনের ট্রিকগুলো ইউজ করব, যে ডিভ ইউজ করব। এই ডিভ ইউজ করে ডিভটাকে মাঝখানে রাখবো, মাঝখানে রেখে এই ডিভের ভিতরে যাবতীয় কন্টেন্টগুলো রাখবো। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই কিভাবে আমরা ডিভটাকে মাঝখানে রাখতে পারি এবং কিভাবে শুধুমাত্র আমাদের কন্টেন্টগুলো ডিভের ভিতরে সীমাবদ্ধ রেখে দুই পাশের জায়গাটা ফাঁকা রাখতে পারি। তো সেজন্য আমি ডিভের হাইটটাকে 80 VH করে নেব। VH হচ্ছে এমন একটি পরিমাপ, অর্থাৎ আমার স্ক্রিনে আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন, আমি স্পেসিফিকলি বলে দিই, আমার স্ক্রিনে এই ওপর থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত এই পুরাটা হলো 100 VH। 100 VH। আমি এখানে দিছি, বক্সের হাইটটা দিছি 80 VH, অর্থাৎ আমার ফুল স্ক্রিনের হাইটের 80% হাইট হবে এই ডিপটা। এবং আমি এখানে উইথ দিয়ে দিব সেম 80% দিয়ে দিব, অর্থাৎ আমার যে ফুল বডিটা থাকবে, আমার ব্রাউজারের স্ক্রিনের যে ফুল বডিটা থাকবে, এই ফুল বডির মাত্র 80% থাকবে আমাদের বক্সটা, আর বাকি 20% খালি থাকবে। চলুন দেখি আমাদের বক্সটা রেডি হয়েছে কিনা একবার চেক করে নিই। তো এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের বক্সটা কিন্তু 80 VH পরিমাণ হাইট পেয়ে গেছে এবং 80% আমাদের পুরো ব্রাউজারের বডির, পুরো স্ক্রিনের বডির 80% সমপরিমাণ একটি উইডো পেয়ে গেছে। কিন্তু এই বক্সটা মাঝখানে আসে। আমরা চাচ্ছি এই বক্সটা একদম স্ক্রিনের মাঝখানে আসবে এবং এই জায়গাটা, ফাঁকা জায়গাটা সমান্তরালে দুই সাইডে ভাগ হয়ে যাবে। তো এটা আমরা কিভাবে করব? এটা করার জন্য সিম্পল একটি প্রপার্টি ইউজ করতে হবে আমাদেরকে। সেটি হচ্ছে আমরা মার্জিন প্রপার্টি ইউজ করব। মার্জিন, মার্জিন দিয়ে আমরা 0 অটো করে দেব। মার্জিনটাকে আমরা 0 অটো করে দেব। এরপর আমি ফাইলটাকে সেভ করে যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখতে পারবো আমাদের এই বক্সটা একদম মাঝামাঝি চলে আসছে। তো এ তো আমরা এই উইডের দিক দিয়ে মাঝামাঝি করলাম, এখন হাইটের দিক দিয়ে কিভাবে মাঝামাঝি করব? তো হাইটের দিক দিয়ে মাঝামাঝি করারও সিস্টেম ব্রাউজার রেখে দিছে। এটা সিস্টেমটা কি? এটা সিস্টেম হচ্ছে অ্যালাইন আই সরি এটার সিস্টেম হচ্ছে, আমরা এখানে ইউজ করতে পারবো না, তাই পরবর্তীতে দেখবো। এটা আমাদের বডি ট্যাগের মধ্যে ইউজ করতে হবে। আমরা এটা পরে দেখি কিভাবে ওপর নিচ হিসাবে কিভাবে মাঝখানে আনবো, এটা আমরা পরে দেখি। তো আমাদের চাহিদা অনুযায়ী ব্রাউজারের এই বক্সটা কিন্তু আমাদের মাঝে চলে এসেছে। এখন আমরা চাচ্ছি যত কন্টেন্ট আসবে সব এই বক্সের ভিতরে আসবে, কোনোটাই বক্সের বাইরে যাবে না, অর্থাৎ বক্সের বাইরের জায়গাটুকু একেবারেই ফাঁকা থাকবে। এটা আমরা কিভাবে করব? আপনার যত কন্টেন্ট আছে সব কন্টেন্টগুলোকে এই ডিভ ট্যাগের মাঝখানে রাখতে হবে, তাহলেই আপনার কোনো কন্টেন্টই আর বাইরে যাবে না। যেমন আমি এখানে H1 ট্যাগ ইউজ করতেছি, এবং আমি এখানে দেখলাম দিস ইজ আওয়ার হেডিং। এরপর আমি একটি পি ট্যাগ ইউজ করলাম এবং এই পি ট্যাগের মধ্যে লরেম ইপসাম থেকে কিছু ডামি টেক্সট দিয়ে দিব। আমি আগেই বলেছি আপনাদেরকে লরেম ইপসাম সম্পর্কে। লরেম ইপসাম কি, এটার কাজ কি, এখান থেকে মূলত ডামি টেক্সট গুলো নেওয়া হয়। তো লোড হতে একটু সময় নিচ্ছে।
মেবি আমার নেট স্লো। ইটস টেকিং ফর এভার। আরেকবার ট্রাই করে দেখি। লরেম ইপসাম। ডিফারেন্ট ব্রাউজার ইউজ করি। এটা একটা অন্য ব্রাউজার যদিও, যাক টেক্সট আছে। এইখান থেকে আমরা এই ডামি টেক্সট নিয়ে নিলাম। এরপর আমরা আমাদের পি ট্যাগের মাঝখানে পেস্ট করে দিলাম। তো আমাদের প্যারাগ্রাফ এবং হেডিং হয়ে গেল। এই ফাইলটাকে সেভ করে যদি ব্রাউজারটাকে আমরা রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখতে পাবো আমাদের সকল কন্টেন্ট এই ডিভটার ভিতরে চলে আসছে এবং কোনো কন্টেন্টই এই বক্সের বাইরে চলে যায়নি। তো লেখাগুলোকে আরো স্পষ্ট করার জন্য আমি টেক্সটগুলোর কালার চেঞ্জ করে দেব। আমি সিএসএস এ গিয়ে সরাসরি লিখব H1, অর্থাৎ আমার HTML এর ভিতর যত H1 আছে সবগুলোর কালার হবে হোয়াইট, অ্যান্ড যত পি ট্যাগ আছে সবগুলোর কালার হবে হোয়াইট। ফাইলটাকে সেভ করে ব্রাউজারটাকে যদি রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখতে পাবো লেখাগুলো ক্লিয়ার আসতেছে। তো এখানে প্রবলেম দেখা দিচ্ছে, এই টেক্সটগুলো একদম বর্ডারের সাথে লেগে গেছে, একেবারে লেগে গেছে। তো আমরা চাচ্ছি বর্ডারের সাথে একেবারে লেগে যাবে না, লেগে গেলে জিনিসটা খারাপ দেখে, একটু জায়গা ফাঁকা থাকবে চতুর্দিক থেকে। তো এই জিনিসটা আমরা কিভাবে করব? আমরা যদি চাই চারদিক থেকে, বক্সের চারদিক থেকে কিছু পরিমাণ জায়গা ফাঁকা থাকবে, তো এই বক্সের আন্ডারে আমাদেরকে একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটির নাম হচ্ছে প্যাডিং। এখানে আমরা প্যাডিং দিব। কত পিক্সেল প্যাডিং দিব? ধরে নিন আমি 20 পিক্সেল প্যাডিং দিতে যাচ্ছি, অর্থাৎ পুরো বক্সের চতুর্পাশে 20 পিক্সেল করে জায়গা ফাঁকা থাকবে। এখন যদি আমি ফাইলটাকে সেভ করে ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখব পুরো বক্সের চতুর্পাশে 20 পিক্সেল জায়গা ফাঁকা রেখে তারপর আমাদের কন্টেন্টগুলো বসে যাচ্ছে। তো আশা করি ভালো এক্সটার্নাল সিএসএস কিভাবে লিখতে হয় সে সম্পর্কে আপনাদের খুব ভালো ধারণা হয়েছে এবং আইডি কিভাবে দিতে হয় সেটাও খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। পাশাপাশি আজকের ভিডিওতে আপনারা নতুন করে কয়েকটি সিএসএস অ্যাট্রিবিউটও শিখেছেন, যেমন প্যাডিং, মার্জিন, হাইট, উইথ, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো আপনারা শিখতে পেরেছেন নতুন করে। এখন আমরা আশা করি ডিভ সম্পর্কে মোটামুটি একটি ধারণা হয়েছে। এর পরবর্তী ভিডিওতে আমরা এই ডিভ নিয়ে আরো কিছু স্টাইলিং এর কাজ করব এবং একটি পেজ, ছোটখাটো একটি পেজ, সিম্পল পেজ তৈরি করার ট্রাই করব। তো আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাদের কোর্সটি কমপ্লিট করতে প্লেলিস্টটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।